পশ্চিমবঙ্গের 17টা জেলায় ডিএম সাহেবের কাছে আমরা আমাদের ভিক্ষার মিছিল এবং গণ ডেপুটেশনে সামিল হয়েছি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সাংবিধানিকভাবে একটা আদিবাসী সম্প্রদায়ের তকমা পেতে গেলে সংবিধানের 342 নম্বর যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলে আদিবাসী ভুক্ত হতে গেলে, তালিকাভুক্ত হতে গেলে যে বিষয়, যে শর্তগুলো একান্তভাবে দরকার, যা কিনা সেই বিশেষ জাতিগোষ্ঠীর একটিও নেই, সেই বিষয়টা সম্পর্কে একটুখানি আমি আলোকপাত করতে চাই। আমাদের এখানে স্পষ্টভাবে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে, সেই আইন ব্যবস্থায় স্পষ্টভাবে বলা রয়েছে যে রাষ্ট্রপতি কোনো একটা বিশেষ জাতিকে বা বিশেষ জাতির কোনো একটা অংশকে 342 নম্বর আর্টিকেল যেটা রয়েছে সেখানে তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত করতে পারে। এবং তার জন্য আমাদের দিল্লিতে অর্থাৎ সেন্ট্রালে ওখানে বসে আছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, যিনি ঠিক করবেন যে কারা আদিবাসী হবে, কারা আদিবাসী হবে না, এবং তার জন্য ক্রাইটেরিয়া কি, এবং প্রত্যেকটা রাজ্যে এটার জন্য কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। এরা দেখবে যারা দাবি করছে যে আমরা এসটি, আমরা আদিবাসী, তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কি নেই, একটুখানি খুব সংক্ষেপে সেই বৈশিষ্ট্যগুলো শোনা যাক। প্রথমেই যে বৈশিষ্ট্যের কথা বলা আছে আইনে, সেখানে স্পষ্ট হয়ে বলা আছে 5টা কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, 5টা কিন্তু নিয়ম, 5টা কিন্তু শর্ত পূরণ করতে হবে, তবেই একটা জনগোষ্ঠী আদিবাসী তকমা পাবে, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গের 40টা আদিবাসী গোষ্ঠীর প্রত্যেকের আছে। কি সেটা? প্রথম হচ্ছে আদিম আদিবাসীর বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের চেহারা, তাদের দেখা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, গায়ের রং ইত্যাদি সমস্ত কিছু। আমরা যদি দেখি এই প্রথম বৈশিষ্ট্য, যে সম্প্রদায় দাবি করছে, যারা নিজেদেরকে আগে নিজের নামের আগেই বসিয়ে দিচ্ছে আদিবাসী কর্মী সমাজ, এই প্রথম বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে কি? দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্দিষ্ট এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়, অর্থাৎ তাদের সামাজিক রীতিনীতি, জন্ম মৃত্যু, বিবাহ, সামাজিক সিস্টেম, এইগুলো কিন্তু স্বতন্ত্র থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে, যেমন আদিবাসী প্রত্যেকটা গোষ্ঠীর আছে, সেটা হোক সাঁওতাল, ওরাং, ভূমিজ, মুন্ডা, খেরিয়া, সবর, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আছে। এরকম ধরনের স্বতন্ত্র সাংস্কৃতিক যে দিক, যেটা বিবাহ ক্ষেত্রে, যেটা জন্ম সময়, যেটা মৃত্যুর সময়, যেটা আমরা সামাজিক রীতিনীতি পালন করি, আমার প্রশ্ন, তাদের এই বৈশিষ্ট্য আছে কি? আপনারা কেউ দেখেছেন কি কোনো গ্রামে? নেই। তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থাৎ তারা এই শহরে এরকম জায়গায় থাকবে না, তারা একটা প্রান্তে থাকবে, তারা প্রান্তিক হবে। যেমন আমাদের আদিবাসীরা আজ অযোধ্যা পাহাড়ে এখানে রয়েছে, কোন সেই বান্দোয়ানের কোন প্রান্তে রয়েছে, দেউচা পাঁচামিতে রয়েছে, একটা ভৌগোলিক বিচ্ছিন্নতা এটা থাকবে আদিবাসী গোষ্ঠীর মধ্যে। প্রশ্ন হলো, যারা আজকে আদিবাসী হতে চাইছে তাদের এই ভৌগোলিক অখণ্ডতা আছে তো? নেক্সট ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে তারা যারা আদিবাসী হবে, তারা বৃহত্তর যে জাতিগোষ্ঠী রয়েছে, উচ্চ যে জাতিগোষ্ঠী রয়েছে, তাদের ক্ষেত্রে, তাদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে একটা ইতস্তত ভাব। যারা স্কুল কলেজে রয়েছেন মাস্টারমশাইরা, কিংবা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি রয়েছে, তারা দেখবেন আমাদের ছেলেরা কোনো একটা স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ করতে আসলে চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে, বলতে পারে না স্যার এটা কেন হলো না, স্যার এটা কেন পাচ্ছি না। সেই বিশেষ জাতিগোষ্ঠীর মধ্যে এই যে এই বিষয়টা কি আছে। এবং সর্বশেষ হচ্ছে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডনেস, অর্থাৎ অনগ্রসরতা। অনগ্রসরতা কোথায় থাকবে? অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ তারা গরিব হবে, তারা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকবে। আপনারা তুলনা করে দেখুন না, যখন মাধ্যমিকের আর এইচএস এর যখন রেজাল্ট বেরোবে, তখন আপনারা পুরুলিয়া দর্পণটা একবার ভালো করে দেখবেন না? সেখানে যত স্কুলের যতগুলো ফার্স্ট হয়, যারা প্রথম সারির ছেলেরা রেজাল্ট করে, সেই ছেলেরা কারা থাকে? আপনারা দেখবেন না, যে কোনো জায়গায়, কোনো একটা শহরে, কোনো একটা বড় পিচ রোড বা জাতীয় সড়কের ধারে বড় বড় যেগুলো রয়েছে হোটেল, যেগুলো রয়েছে দোকান, এই দোকান, হোটেল, আপনি রেস্তোরাঁ, কতগুলো দেখতে পেয়েছেন আদিবাসীদের মধ্যে, আর তুলনা করে দেখুন না তাদের মধ্যে কতগুলো রয়েছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, এটা আমাদের সংবিধানে লেখা আছে।
কিন্তু দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যের কোনো তাদের উল্লেখ নেই। একটা দাবি করে তারা যে 1931 সালের যে সেন্সাস রিপোর্ট, স্বাধীনতার আগে সংবিধান চালু হয় নাই, দেশ স্বাধীন হয় নাই। কিন্তু এটা জেনে রাখুন, 1931 সালের পরে আরো সেন্সাস হয়েছে, প্রত্যেকবার লোক গণনা হয়েছে, কিন্তু সেই লোক গণনার ক্ষেত্রে স্পষ্টভাবে কিন্তু এই যে 5টা ক্রাইটেরিয়া বললাম, এই ক্রাইটেরিয়াটাকে মানদণ্ড করা হয়েছে। এই মানদণ্ডের ভিত্তিতেই কিন্তু ঠিক করা হয়েছে কারা আদিবাসী কারা আদিবাসী নয়। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। এখন আপনারা যদি দেখেন 1955 সালে প্রথম আদিবাসীদের দেখভালের জন্য, তাদের সন্ধান করার জন্য গঠন করা হয়েছিল কাকা কালেলকর কমিটি। 1965 সালে গঠন করা হয়েছিল লুকার কমিটি। 1967 সালে পার্লামেন্টের যৌথ কমিটি। এই যে এতগুলো কমিটি, প্রত্যেকটা কমিটি কিন্তু বারবার বলেছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বন্ধু, সেই ক্রাইটেরিয়া তোমাদের কথায় যদি থাকতো তাহলে এর আগেও তো গেছে অনেকবার, এর আগেও তো রিপোর্ট গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, দুবার গেছে, ঝাড়খণ্ড থেকে একবার গেছে 1915 সালে, 17 সালে এবং 14, এবং প্রত্যেকবার কিন্তু ওই যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যে রিপোর্ট দিয়েছে, যেটা পাঠানো হয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, সেই ক্রাইটেরিয়া, সেই শর্ত ফুলফিল হয়নি। আজ সেই শর্ত পূরণ হয়নি, তাই কি করছে? তাই তারা ইতিহাসকে বিকৃত করছে, আমাদের সংস্কৃতিটাকে অনুকরণ করছে। আজকে আমাদের রঘুনাথ সিং যিনি রয়েছেন, তিনি হয়ে যাচ্ছেন ওদের একজন বিপ্লবী। এই ধরনের একটা অপপ্রচেষ্টা, এই ধরনের একটা কূটচক্রান্ত, এই ধরনের ইতিহাস বিকৃতি, এই রকমের সাংস্কৃতিক বিকৃতি আদিবাসী মানুষরা মেনে নেবে? আজকে মেনে নেবো কি আমরা? কোনোদিন মেনে নেব না। হ্যাঁ, আমরা যারা আদিবাসী গোষ্ঠীর মানুষ রয়েছি, আমরা নীতির বিরোধী, জাতির বিরোধী কোনোদিন নই। আমরা নীতিকে সমর্থন করি, আমরা সংবিধানকে সমর্থন করি, আমরা গণতন্ত্রকে সমর্থন করি। কিন্তু যদি বিশেষ কোনো জাতি গোষ্ঠী সেই সংবিধানকে উপেক্ষা করে, আমাদের ইতিহাসকে বিকৃত করে, আমাদের সংস্কৃতিকে অনুকরণ করে আজকে আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়, আজকে আমাদের জল জঙ্গল জমিনের অধিকার কেড়ে নিতে চায়, তাহলে আমরা কখনোই চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আর এই আন্দোলন আজকে প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের 17টি জেলায় যে না, যে মিথ্যা চক্রান্ত শুরু হয়েছে, যে রাজনৈতিক বলা যেতে পারে একটা পদলেহন, একটা রাজনৈতিক কূট চক্রান্ত, তার বিরুদ্ধে আদিবাসী মানুষ জেগে উঠবেই। এটা জেগে উঠেছিল আমাদের স্বাধীনতার আগে বাবা তিলকা মাঝি, সিধু কানু, আমাদের ধরতি আবা বিরসা মুন্ডা। আমরা তারই বংশধর। আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করব, মুখ বুঝে নির্বিচারে সহ্য করবো না। আজকে অন্যায় দেখেছি, তাই আমরা প্রতিবারে সামিল হয়েছি। আর একটা বিষয় আমি বারবার স্পষ্ট করে দিতে চাই, প্রশাসনের যারা রয়েছেন, যাদের আওয়াজ এই আওয়াজটা প্রশাসনের কানে যাচ্ছে, আপনারা মনে রাখবেন, আমাদের সহযোগী বন্ধুরা বলেছে আদিবাসীরা অনেক শিক্ষিত হয়েছে, অনেক সজাগ হয়েছে, অনেক সংগঠিত হয়েছে। তার প্রমাণ আজকের এই জনসভা। যদি এই মিথ্যে একটা প্রবণতার দ্বারা প্রভাবিত হয়ে আজ যদি আদিবাসীদেরকে আদিবাসীদের তকমা দেওয়া হয়, আগামী দিনে আজকের এই জনসভা 10,000 নয়, আজকের এই জনসভা 10 লাখে পরিণত হবে। পুরুলিয়া নয়, পশ্চিমবঙ্গের 17 জেলা নয়, সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আন্দোলনের বিস্তৃতি, আমরা খবর ছড়িয়ে দেবো। প্রশাসন, আপনি সংবিধান মানুন। সংবিধান বাইরে কাজ করতে গেলে আদিবাসীরা 1000 বছর আগে লড়েছিল, আজও লড়বে, আর 1000 বছর পরেও লড়বে। আমি আর বেশি কথা বলবো না। শেষবার আমি একেবারে এই যে এত মা বোনরা এসছেন, সত্যি বলতে গেলে আমি প্রচুর গণসংগঠনে যুক্ত রয়েছি। এই এত সংখ্যক মা বোনদের উপস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছে আদিবাসীদের একতা তৈরি হয়ে গেছে। আর এই একতা পৃথিবীর কারো হিম্মত নেই এই একতাকে ভাঙবে, এদের অধিকারকে ছিনিয়ে নেবে, কারো হিম্মত কোনোদিন হবে না। আমি আশা রাখবো এই যে আমাদের ঐক্য, এই ঐক্য মজবুত হোক, অটুট থাকুক। আগামী দিনে বন্ধুরা প্রস্তুত থাকবেন, আমরা যে কোনো লড়াইয়ে সমস্ত শক্তি দিয়ে সামিল হব, সমস্ত অপচেষ্টাকে বন্ধ করবই। এই প্রতিজ্ঞায় আজকের জনসভায় আমরা নেব। ধন্যবাদ সবাইকে। আরেকবার ফুলুল গুলান জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।